কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনিকেত, শ্যামলী আর মন্দার তিনজনে মিলে চিন্তা করছে কিঞ্জল কেন এই রকম ব্যবহার করছে। ওদের মনে সন্দেহ জেগেছে তৃষা নয় তো এর পেছনে। শ্যামলীর মতো বেশভূষা ধারণ করেছে, দিয়ে যাচ্ছে, কিন্তু মুখটা তো আর শ্যামলীর মতো হতে পারে না। তখন হঠাৎ মন্দার বলেছে মুখোশ পড়েছে। মুখোশ কোত্থেকে পাবে? অবাক হয়ে গেছে। মন্দার বলল, দেখ শ্যামলী, আমি সেদিন তোকে বলেছিলাম যে তুই এক্ষুনি গেলি একটা সবুজ শাড়ি পরে, আবার পর মুহূর্তে লাল শাড়ি পরে চলে এলি। তুই বলছিলি যে আমি নেশা করছি, ওই জন্য ভুলভাল কথা বলছি, কিন্তু বিশ্বাস কর আমি দেখেছিলাম তোর শাড়িটা পরে কেউ চলে গেল, তোকেই দেখেছিলাম, আবার পর মুহূর্তে তুই অন্য শাড়ি পরে। তখন ওর মনে পড়েছে ঠিক কথাই বলেছিল। এবার শ্যামলী বলল, দাঁড়া তো দেখি, আমি তো সবুজ শাড়িটা কাচিয়ে এনেছিলাম। আলমারি খুলে দেখছে কোথাও সবুজ শাড়ি নেই, কোথায় গেল? বলছি তুই ঠিক কথাই বলেছিস। ওরা তখন সিদ্ধান্ত নিল তৃষার ঘরটা সার্চ করে দেখবে, সাথে সাথেই যেতে চেয়েছিল, কিন্তু শ্যামলী বলল এত রাতে আমরা যদি বৌদিদির ঘর সার্চ করতে যাই বাড়ির শুদ্ধ লোক জেগে যাবে, দরকার নেই, কাল বরং ভোর যাব। এদিকে প্রিয়া নিচের ঘরে ঘুমোচ্ছিল। ও শ্যামকে মেসেজ দিয়েছে যে আমার খুব জ্বর, চোখের পাতা যেন খুলে রাখতে পারছি না, মনে হচ্ছে যেন আর পরের দিন সকালটা আমি দেখতে পাই, এর থেকে চলে যাওয়াই ভালো। শ্যাম জেগেই ছিল, মেসেজটা পেয়ে চমকে গেছে। এইসব কেন উল্টোপাল্টা কথা লিখছে প্রিয়া, তাই বারবার ফোন করছে কিন্তু ধরছে না, খুব চিন্তায়ও। এদিকে প্রতিমের কোনো হেলদোল নেই। প্রিয়ার এত জ্বর দেখেও ওকে ঘর থেকে তাড়িয়েই ছাড়ল। ভোর হতেই শ্যামলী অনিকেত তৃষার ঘরে হানা দেবে, সেই মতো শ্যামলী চলে গেছে। দরজা খটখট করছে, তৃষা ঘুমোচ্ছিল। ঘরে ঢুকে বলছে, আচ্ছা বৌদিদি, আমার সবুজ শাড়িটা ছিল না, ওটা কোথাও খুঁজে পাচ্ছি না, লন্ড্রি থেকে এসেছিল, তা আপনার ঘরে কি আছে? বলছে আমার ঘরে তোমার শাড়ি কি করে থাকবে, তুমি অন্য কোনো ঘরগুলো দেখে এসো। বলছে সবার ঘর দেখা হয়ে গেছে, কোথাও তো পেলাম না, তাই আপনার ঘরে দেখতে এসেছি। বলছে দেখো, বলতে গেলে আমি আলমারিটা কালই গুছিয়েছি, আমার আলমারিতে তো তোমার শাড়ি নেই। ও হাঁটছে, কাশছে, বলছে ও আপনার কাশি হয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি। ছুটে গেছে, আলমারি খুলেছে। অবাক হয়ে যাচ্ছে তৃষা, কী ব্যাপার ঘটলো। দেখছে কোথাও শাড়ি নেই, আর সদ্য পড়েছে, কত ভেতরেই বা থাকতে পারে। সেই সময় অনিকেত তৃষার ঘরে এসেছে, বলছে শ্যামলী, তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? আমি তোমাকে খুঁজছি, আমাদের যেতে হবে, তোমার চেক আপ আছে। বলছে হ্যাঁ, ওই বৌদিদি ঘরে এসেছি, আমার শাড়িটা খুঁজে পাচ্ছি না, ওই জন্য। হঠাৎ অনিকেত ড্রেসিং টেবিল, তার যে ড্রয়ারগুলো আছে সেইগুলো টানাটানি শুরু করেছে, দেখছে। এদিকে শ্যামলী আলমারি দেখলো, অনিকেতকে বলেছে আলমারির মাথায় একটা সুটকেস আছে দেখতে, সেটাও দেখলো। তৃষা বলছে এই সুটকেসটা তো আমি বহুদিন ব্যবহার করিনি, এখানে কী পাবে, এখানে তো কিছু নেই, তোমার শাড়ি আমি কেন নেব? ওদিকে ড্রেসিং টেবিলে অনিকেত কিছু খুঁজছিল দেখে তৃষা বলল, আচ্ছা দাদা ভাই, শাড়ি খুঁজছো ড্রেসিং টেবিলে? ও ভাবছে শাড়ি না খুঁজি, মুখোশ তো খুঁজে পেতে পারি। কিছু বললো না, বলছে আসলে তৃষা, আমার তো এসব ব্যাপারে অতটা জ্ঞান নেই, আমি ভাবলাম যে খুঁজে পাচ্ছে না শাড়ি, সেই জন্য এখানেই খুঁজছিলাম। তারপরে শ্যামলীও খুঁজে পাচ্ছে না, তখন কি করবে? গদির তলায়, বালিশের ওয়ারে, সব জায়গা, খাটের তলা দেখছে। তৃষা বলছে তোমার শাড়িটা কি গদির তলায় বা বালিশের ওয়ারের মধ্যে রাখবো? ওদিকে অনিকেতও গেছে, খোঁজাখুঁজি শুরু করেছে, কোথাও কিছু দেখতে পেল না। ওরা খুব দুশ্চিন্তায়। তখন শ্যামলী বলল, ঠিক আছে আমরা যাচ্ছি। ওরা বেরিয়ে যেতেই হাসছে। ও আগের দিন রাতে শুনতে পেয়েছিল যে ওরা তিন মাথা এক হয়েছে, ওরা কিছু আলাপ আলোচনা করছে, আর তৃষাকে সন্দেহ করবে বলাই বাহুল্য, সেই জন্য ও ব্যবস্থা করেছিল, শাড়িটা আগেই রেখে দিয়ে এসছে ওর আলমারিতে। আর যে মুখোশটা ব্যবহার করছে
সেটা ওর নিজের জুতোর মধ্যে রেখেছে। ওটা যদি ওরা পেয়ে যায় তাহলে তো সব খেলা শেষ। $1,000,000 দিয়ে কেনা, এটা তো ওদের হাতে দেওয়া যেতে পারে না। নিজের মনেই বলছে, এখন সময়টা আমার ভালো যাচ্ছে, তোমাদের না। দেখো না তোমাদের কীরকম আমি অবস্থা করি। খুব খুশিও অনিকেত আর শ্যামলী নিচের ঘরে গেছে। কোনো তো লাভ হলো না, ওরা কি ভুল পথে এগোচ্ছে। সেই সময় দেখছে সোফার মধ্যে প্রিয়া শুয়ে। শ্যামলী এগিয়ে গেছে, গায়ে হাত দিয়ে দেখছে যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। বলছে, কী ব্যাপার, এখানে কেন? অনিকেতকে বলল, কাল আমি আর মন্দা যখন কথা বলছিলাম প্রতিম দাদার ঘরে গানের আওয়াজ পেয়েছি, ভেবেছিলাম যাব, তারপর ভাবলাম থাক, পরের দিন সকালে যাব। নিশ্চয়ই কোনো ওরা ঝামেলা করেছে, দেখো এখানে শুয়ে আছে জ্বর গায়ে। তখন অনিকেত বলল যে যাও তুমি ওকে ওর ঘরে দিয়ে এসো। বলছে হ্যাঁ সেই ভালো। উঠিয়ে ঘরে দিতে যাবে, সেই সময় বেল বেজেছে। অনিকেত বলল, আমি খুলে দিচ্ছি, তুমি যাও। দরজাটা খুলতে দেখছে শ্যাম দাঁড়িয়ে। শ্যাম জানতে চাইছিল প্রিয়ার কথা। প্রিয়াকে সামনে দেখতে পেয়ে ছুটে ঘরের মধ্যে ঢুকে এসেছে। অনিকেতের মুখ হাঁ হয়ে গেছে, সেও পেছন পেছন এসেছে। বলছে, প্রিয়া তুমি কী সব মেসেজ দিয়েছিলে? আর কখনো এরম দিও না, আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, ফোন করেছিলাম, তুমি ফোন ধরছিলে না। ওর কাঁধটা ধরেছে। ধরতেই পেছন থেকে দেখছি প্রতিম চলে এসে অ্যাটাক করেছে শ্যামকে। খুব মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। অবাক হয়ে গেছে সকলে। শ্যামলী অনিকেত প্রতিমকে আটকে রাখতে পারছে না, এত ও উত্তেজিত হয়ে গেছে, ওকে মেরেই ফেলবে। প্রতিমের শাসন উপেক্ষা করে প্রিয়া চলে গেছে শ্যামের কাছে। বলছে, কী করছিস প্রতিম, কেন এরম করছিস? তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? তুই তো মনে হচ্ছে না যে স্বাভাবিক মানুষ, এইভাবে কাউকে মারছিস? তুই আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছিলি তাই না? আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। তোর সাথে একেবারেই থাকা যায় না। তুই নিজে যে কেমন মানুষ সেটাই তুই বুঝতে পারিস না। সিকিউরিটি থেকে এইসব কাজ করছিস। তোর সাথে আমি থাকতে পারবো না। ওর আরও রাগ বেড়ে যাচ্ছে। প্রিয়াকে হাত টেনে নিয়ে এসে সজোরে গালে চড় মেরেছে। চড় মারতে সকলে অবাক যে প্রিয়ার গায়ে হাত দিল। শ্যামলী বলেছে, ক্ষমা চাও প্রতিম দাদা। বলেছে, কখনো না, আমি ওর কাছে ক্ষমা চাইবো? তোমরা ওর দিকটা দেখছো, আমার দিকটা দেখছো না। ও শ্যামকে ভালোবাসে, তাই দেখো না শ্যামের জন্য কত মিথ্যে কথা বলছে। এদিকে শ্যামের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওকে উঠিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে দিয়েছে, দিয়ে বলছে আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। প্রতিমা আবার চিৎকার করছিল, বললো, তুই যা কাণ্ড করেছিস এরপর আর কথা বলিস না। চলে গেল। প্রতিম বলল, আমি হাতে নাতে ওকে ওর বসের ঘর থেকে ধরেছিলাম, আর তোমরা ওর দোষটা দেখতে পাচ্ছ না আর আমাকেই দোষী করছো। ও ভেবেছিল আমার সাথে বিয়েটা টিকিয়ে রাখবে আর তলে তলে শ্যামের সাথে প্রেম করবে। এটা আমি ধরে ফেলেছি, তো ওই জন্য এরকম নাটক করছে। তোমরা ওর নাটকটা বুঝতে পারছো না আর তোমরা আমাকে দোষী করছো। যাই হয়ে যাক না কেন, অনিকেত বলল, দেখ তুই যেরকম আমার ভাই, ও সেরকম আমার বোন। তুই একটা মেয়ের গায়ে হাত দিলি, যাই হয়ে যাক না কেন। ও বলছে, আমি যা করেছি বেশ করেছি। বলছে, না এরকম করলে তো হবে না, তোকে ওর কাছে ক্ষমা চাইতে হবে, আমি না হলে তোকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। বলছে, না দাদ ভাই, আমি পারবো না ওর কাছে ক্ষমা চাইতে। ওখানে অপরাজিতা আর সূর্যও ছিল। অপরাজিতা বলছে, প্রতিম তুই মাথা ঠান্ডা কর, এরকম করিস না, কেন তুই এরকম করছিস? ওকে ওর ঘরে নিয়ে গেল। এদিকে শ্যামলীর ডাক্তারের সময় হয়ে গেছে, আড়াল থেকে দেখছিল তৃষা সমস্তটাই। ও মনে মনে খুব খুশি। এদিকে অনিকেত শ্যামলীর ঝামেলা লেগে গেছে, ওদিকে প্রিয়া প্রতিমের মধ্যেও অশান্তি শুরু হয়েছে। ও ওপরে চলে গেছে, সব শুনে কোনো কথা বলে না। শ্যামলী অনিকেত নিজেদের ঘরে গেল, বুঝতে পারছে না এদের ভবিষ্যৎ কী। অনিকেত তো চেয়েছিল ডিভোর্স করে ও শ্যামের সাথে নয় সংসার করুক, যখন একে অপরকে ভালোবাসে। শ্যামলী আবার চিন্তা করছে কিঞ্জলের কথা নিয়ে। তারপরে অনিকেতকে বলেছে যে আচ্ছা তাহলে কি তৃষা বৌদি এরকম করছে, কিঞ্জল স্যারের মনে বিষ ঢোকাচ্ছে, আমার শাড়ি পরছে। সত্যি তো, ওখানে তো কিচ্ছু পেলাম না, তাহলে শাড়িটা কোথায় গেল? হঠাৎ ও আলমারি খুলেছে, আলমারি খুলতেই দেখছে সবুজ শাড়িটা ঝপ করে পড়ে গেছে। পরতেই তাকিয়ে আছে অনিকেত, বলছে, এই দেখো সেই সবুজ শাড়িটা। তখন অনিকেত বলল, তুমি আবার এরকম করে রাখোনি তো? সাথে সাথে চোখে জল শ্যামলী।
বলছে কী হলো, তুমি কাঁদছো কেন? বলছে তুমি এইভাবে আমায় বলতে পারলে? তুমি জানো না আমি কীরমভাবে জামা কাপড় গুছিয়ে রাখি? বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই, তুমি আমার জামা তোমার জামা খুব সুন্দর করে আলমারিতে ভাঁজ করে রাখো, এরমভাবে তো রাখো না, আমার ভুল হয়ে গেছে, তুমি কাঁদছো কেন? ওদেরকে তুমি ছেলে মানুষ বলছিলে, এখন তো মনে হচ্ছে তুমি তার থেকে 4-5 কাঠি ওপরে। আর ডাক্তারবাবু বলেছেন একটা বাচ্চা আসছে, আমার তো মনে হচ্ছে 2টো বাচ্চাকে আমাকে একাই সামাল দিতে হবে। তখন হেসে ফেলেছে শ্যামলী। অনিকেতেরও হাসি। কিন্তু ওরা আজকে ধরবে তৃষাকে, রাতের বেলা নিশ্চয়ই কিঞ্জলের ঘরে যাবে। শ্যামলী ছদ্মবেশে বলল, মন্দারের সাহায্যের দরকার, আমরা 3 জনেই পাহারা দেব যে তৃষা বৌদি কিঞ্জল স্যারের ঘরে যায় কি না। আদৌ কি শ্যামলী, অনিকেত, মন্দার ধরতে পারবে তৃষার চাল, নাকি ও সবটাই খেয়াল করে নজর রাখবে এদের ওপর? আজকেই রাতেই হয়তো ও আর যাবে না কিঞ্জলের ঘরে। কি ঘটবে পরবর্তীতে আমরা দেখার অপেক্ষায়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।